গুড আফটারনুন চিলড্রেন। আমরা আজকে একটা নতুন গল্প পড়ব। তার আগে একটু দেখিনি আমাদের পুরনো অর্থাৎ লাস্ট দিন আমরা কি পড়েছিলাম এবং সেগুলো একটু রিভিশন করে দিয়ে আমি আজকে নতুন পড়া স্টার্ট করব। আমরা আমাদের যে সাপ্লিমেন্টারি বুক যেটা আছে আমাটির ভেপু, এই বইটা থেকে প্রথম 4টে অধ্যায় কিন্তু পড়ে ফেলেছি। অর্থাৎ প্রথম অধ্যায়টি হচ্ছে কুঠির মাঠ, তারপর আমের খুশি, গ্রীষ্ম দুপুর এবং দুর্গা দিদি। এই 4টে চ্যাপ্টার আমরা পড়েছি এবং আমি তোমাদের এর থেকে প্রশ্নের উত্তর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্নের উত্তর লিখে পাঠিয়ে দিয়েছি। দেখবে আজকের পোস্ট, এই গতকালের পোস্ট, এটা তোমরা দেখবে। আর তার সঙ্গে যেটা আছে কিছু সম্ভাব্য প্রশ্ন ওখান থেকে আমি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। এবার দেখো, এই যে সম্ভাব্য প্রশ্ন যেটা পাঠিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে তোমরা যাতে আমি যেই প্রশ্নটা দিয়েছি এছাড়াও যাতে ওই প্রশ্নগুলো তৈরি করতে পারো। তাও আরেকবার বলে দিচ্ছি, যেহেতু এটা সাপ্লিমেন্টারি বুক, সুতরাং প্রত্যেকটা লাইন অত লাইন বাই লাইন পড়ে অনেকটাই টাফ হয়ে যাবে। তবে পুরো গল্পটা কিন্তু তোমরা রিডিং দেবে। রিডিং না পড়লে কিন্তু গল্প কোথা থেকে আসছে না আসছে বুঝতে পারবে না, প্রশ্ন যা আসবে। আরেকটা কথা বলছি যে এই যে আমরা যেহেতু এই সাপ্লিমেন্টারি বুক মানে 15 মের পরে শুরু করেছি, সুতরাং এটা তোমাদের কিন্তু ফার্স্ট ইউটিতে থাকবে না, বাট হাফ ইয়ারলিতে থাকবে। প্রথম 8টা কি 10টা চ্যাপ্টার হাফ ইয়ারলিতে থাকবে, তার মধ্যে 4টে চ্যাপ্টার আমি পড়িয়ে দিয়েছি, আরও চ্যাপ্টার থাকবে এবং সেগুলো ধীরে ধীরে পড়াবো। আজকে আমি তোমাদের একটা গল্প পড়াবো। এর আগে আমরা কি গল্প পড়েছি? এর আগে পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি, আর কবিতা পড়েছি, সেটাও রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া। তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটা কবিতা আর একটা গল্প কিন্তু অলরেডি পড়েছি। আজকে যেটা এখন আমরা পড়ব সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু নয়, এবং সত্যি কথা বলতে কি দেশি সাহিত্যিকেরও নয়। আমরা একদম চলে যাব বিদেশি সাহিত্যিকের লেখা একটা গল্প আজকে আমরা পড়ব। তোমাদের এনসিইআরটির বইতে নিশ্চয়ই তোমরা এনসিইআরটির বইটা বাই দিস টাইম পেয়েছো। যদি নাও পেয়ে থাকো, আমি এই গল্পটা পড়িয়ে দিয়ে পরে তোমাদের এই গল্পটা ছবিতে তুলে টোটাল ভিডিওর মাধ্যমে পাঠিয়ে দেবো, যাতে যারা এনসিইআরটির বই এখনও পাওনি তারা যাতে এটা রিডিং পড়তে পারো। আমাদের এই গল্পটা হচ্ছে সেকেন্ড গল্প। গল্পটার নাম হচ্ছে ইলিয়াস, এবং এই গল্পটির লেখক হচ্ছেন লিও টলস্টয়। এই গল্পটির লেখক হচ্ছেন লিও টলস্টয়। তাহলে আজকে আমরা এই লিও টলস্টয় সম্পর্কে একটু কিছু জানব। এই লিও টলস্টয় সম্পর্কে প্রথমে আমরা একটু লেখক পরিচিতিটা পড়ব। এই লেখক পরিচিতিটা পড়ার পর আমরা আমাদের গল্পে চলে যাব। তাহলে চলো স্টার্ট করি আমাদের আজকের গল্প ইলিয়াস। ইলিয়াস গল্পটা পড়ার আগে আমি প্রথমেই বলছি একটু লেখক পরিচিতিটা আমরা জানব। তাহলে ইলিয়াস গল্পের লেখক হলেন লিও টলস্টয়। ইনি রুশ কথা সাহিত্যের শ্রেষ্ঠ লেখক ছিলেন। তার সম্পর্কে প্রথিতযশা অন্য এক রুশ সাহিত্যিক গোর্কির মন্তব্য ছিল, হি ইজ লাইক দ্য গড। টলস্টয়ের কৈশোর ও যৌবনের বেশ কিছুকাল উচ্ছৃঙ্খলতায় অতিবাহিত হয়। 1851 সালে তিনি রাশিয়ায় যোগদান করেন, সেনাদলে যোগদান করেন, আর তারপর থেকে শুরু হয় তার সাহিত্য চর্চা। ওই বছরই তার রচিত ট্রিলজি, চাইল্ডহুড, বয়হুড এবং ইউথ আত্মজীবনীমূলক এই ত্রয়ী উপন্যাস টলস্টয়ের
ব্যক্তিগত জীবনের ঘনিষ্ঠতম ছাপ খায়াতে কিন্তু একটা মাত্রা পেয়েছে। ক্রিমিয়ার যুগান্তকারী যুদ্ধের তিনি ছিলেন সৈনিক। যুদ্ধের সেই ভয়াবহ অভিজ্ঞতা তিনি লিপিবদ্ধ করেছিলেন তার টেলস অফ আর্মি বলে একটা বইতে। উপন্যাসে এই লিও টলস্টয়ের একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে ওয়ার অ্যান্ড পিস। পরবর্তীকালে তোমরা যখন অনেক বড় হয়ে যাবে তখন দেখবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমাদের এই প্রশ্নটা আসে, ওয়ার অ্যান্ড পিস এই উপন্যাসটির লেখককে। এটা ভীষণভাবে মানে ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এবং উপন্যাসটি খুব ভীষণ নামকরা উপন্যাস। এবং যদি কখনো সুযোগ পাও, ক্লাস 9-এ পড়ো, ওয়ার অ্যান্ড পিস, পারলে লাইব্রেরি থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক, চেষ্টা করে পড়ে নেবে। এছাড়াও আন্না ক্যারিনা থেকে শুরু করে হোয়াট আই বিলিভ ইত্যাদি ইত্যাদি তার খুব মানে বিখ্যাত উপন্যাস আছে। শুধু তাই নয়, উপন্যাস শুধু নয়, ছোট গল্প রচনাতেও কিন্তু টলস্টয়ের নিপুণতা ছিল মানে প্রবল। সমকাল থেকে পরবর্তীকালে লেখক ও সমালোচক মহলের প্রশংসায় টলস্টয় বারবার ভূষিত হয়েছেন। একবার শুধু তাই নয়, লিও টলস্টয় রচিত প্যারাবেল বা নীতিকথামূলক গল্পের অন্যতম প্যারাবেল বা মানে অ্যাকচুয়ালি এই ধরনের নীতিকথামূলক গল্পের অন্যতম ছিলেন কিন্তু লিও টলস্টয়ের লেখা। টলস্টয় ব্যক্তিগত জীবনে ছিলেন একজন ধর্মনিষ্ঠ খ্রিস্টান। জীবনের গোধূলি লগ্নে অর্থাৎ মৃত্যুর আগে তার এই বিশ্বাস আরও গভীর হয়। একজন নিষ্ঠাবান ধার্মিক খ্রিস্টান হিসেবে তিনি বিশ্বাস করতেন আড়ম্বর নয়, অর্থ কিংবা জাঁকজমক নয়, মানুষের আসল সুখ নিহিত আছে সরলতায়, অনাম্বর জীবনে, পরার্থ পরায়ণতায়। ইলিয়াস তার সেই জীবনাদর্শেরই অনিবার্য ফলশ্রুতি। আজকে আমরা লিও টলস্টয় সম্পর্কে জানলাম। রুশ ইতিহাসের বা রাশিয়ার বা রুশ কথা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক বা শ্রেষ্ঠ কথা সাহিত্যিক লিও টলস্টয়। তার লেখা বিভিন্ন বই, তার মধ্যে বিখ্যাত হচ্ছে ওয়ার অ্যান্ড পিস, তারপরে তোমার আন্না ক্যারিনা, তারপরে হোয়াট আই বিলিভ ইত্যাদি ইত্যাদি। আর আজকে আমরা লিও টলস্টয়ের ছোট গল্প রচনাতেও তিনি ছিলেন ভীষণই মানে জনপ্রিয়। তা আজকে আমরা লিও টলস্টয়ের একটি ছোট গল্প ইলিয়াস পড়ব। তা গল্পটা পড়ার আগে গল্পের বিষয় সংক্ষেপ আমরা একটু ছোট্ট করে জেনে নিই। এই গল্পর বিষয়বস্তুটা কিন্তু একটু অন্য রকম, অর্থাৎ তথাকথিত গল্পের মতো নয়। তাহলে এই গল্পের যে উৎস, এটা হচ্ছে 1985 খ্রিস্টাব্দে রচিত 23 টেলস নামক গল্প সংকলন থেকে ইলিয়াস গল্পটি সংগৃহীত। গল্পটি অনুবাদ করেছেন মনীন্দ্র দত্ত। এটা তো বাংলায় লেখা নয়, এটা অনুদিত সাহিত্য, অর্থাৎ অনুবাদের মাধ্যমে এটা আমরা জানতে পারি। তাহলে গল্পটা অনুবাদ করেছেন মনীন্দ্র দত্ত। উফা প্রদেশের বাসিন্দা ছিলেন ইলিয়াস। তাহলে চলো এখন আমরা গল্পটার তাহলে আমরা পড়ব। এই গল্পটা আমি তাহলে লাইন বাই লাইন পড়ালে পরে তোমরা ভালো লাগবে গল্পটা। তাহলে চলো লেটস স্টার্ট আমাদের আজকের গল্প ইলিয়াস। উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। এখন প্রশ্নটা হচ্ছে যে বাস্কির কথাটার অর্থ কী?
উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। বাস্কির মানে যারা ধরো খুব ভালো আর কি, মানে যারা নাকি অ্যাকচুয়ালি বাস্কির হচ্ছে একটা ভাষা গোষ্ঠী। মধ্য এশিয়ার তুর্কিদের একটা ভাষা গোষ্ঠী ছিল বাস্কির। এরা বাস্কিররা বাকরিস্তান বলে একটা জায়গাতে বর্তমানে ওরা বোধহয় থাকে মোস্ট প্রবাবলি। তাহলে বাস্কির কথাটার অর্থ হচ্ছে যে তুর্কিদের একটি মধ্য এশিয়ার ভাষাগোষ্ঠী। তাহলে প্রথম যে লাইনটা, যে উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত, মানে ইলিয়াস নামে একজন লোক বাস করত, সে ছিল বাস্কির, সে জাতিতে ছিল বাস্কির। ইলিয়াসের বিয়ের 1 বছর পর যখন তার বাবা মারা গেল, তখন সে না ধনী না দরিদ্র। ইলিয়াসের বিয়ের 1 বছর বাদে যখন তার বাবা মারা গেল, তখন সে না ধনী না দরিদ্র। তার কী কী সম্পত্তি আছে? না 7টা ঘটকি, 2টি গরু আর 20টা ভেড়া, এই তার যা কিছু বিষয় সম্পত্তি। তাহলে একটা জিনিস আমরা এই 2 লাইন পড়ে বুঝলাম, ইলিয়াস কোনো চাকরি বাকরি করতো না, সে মূলত চাষবাস করতো বা ফার্ম টাইপের বিজনেস করতো, তার উপরেই ডিপেন্ড করতো। তাহলে ইলিয়াসের বিয়ের পর যখন তার বাবা মারা গেল, তখন ইলিয়াসের কী কী আছে? 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া, এই তার কিছু বিষয় সম্পত্তি। কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু বাড়তে লাগলো। সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমাতে যায়। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। তাহলে আমরা এটা কি পড়ছি, যে ইলিয়াসের যখন বাবা মারা গেল, তখন তার 7টা ঘটকি এসব ছিল, সে আর তার স্ত্রী খুব পরিশ্রম করতো, সকালে সবার আগে ঘুম থেকে উঠতো, রাতে অনেক পরে ঘুমোতো, এবং অর্থাৎ তারা এই দিবারাত্র পরিশ্রম করতো বলেই তারা এইগুলো মানে এইভাবে আস্তে আস্তে সম্পত্তি বাড়িয়েছিল। এইভাবে 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলে। তাহলে আস্তে আস্তে 35 বছর কেটে গেল। সেই কারণে বলছে এইভাবে, অর্থাৎ প্রচুর খেটে 35 বছর ইলিয়াস প্রচুর সম্পত্তি করে। তখন তার 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া ছিল। 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া। ভাড়াটে মজুরেরা তার গরু ঘোড়ার দেখাশোনা করে। ভাড়াটে মজুরানীরা দুধ দই, কুমিশ, মাখন আর পনির তৈরি করে। কুমিশ, মাখন আর দুধ দই তৈরি করে। মোট কথা, ইলিয়াস তখন খুব বোলাও। পাশাপাশের সকলেই তাকে ঈর্ষা করে, বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুর অভাব নেই, ওর তো মরবার দরকারই নেই। তাহলে আমরা কি দেখছি, যে ইলিয়াস 35 বছর বাদে, অর্থাৎ একটা 35 বছর ধরে অক্লান্ত পরিশ্রমের ফলে ইলিয়াসের অবস্থা অনেক ভালো হয়েছিল। তার তখন প্রচুর গরু ঘোড়া ছিল, এবং গরু ঘোড়াদের এই গরু দুধ দুইয়ে নিয়ে যেত। আচ্ছা, তার ঘোড়া ছিল 200 ঘোড়া, 150 গরু ছিল, এবং তারা বাড়িতেই প্রচুর এই ধরনের কাজ হতো, এবং দুধ দই, কুমিশ, মাখন
এসব সব তৈরি হতো। কুমিশ মানে কি বলো তো? কুমিশ মানে ঘটকের দুগ্ধজাত এক প্রকার পানীয়, মধ্য এশিয়ায় ব্যাপকভাবে প্রচলিত। কুমিশ হচ্ছে এক ধরনের পানীয়, সেটা কিন্তু মানে ওই মধ্য এশিয়াতেই চলে ওই কুমিশ পানীয়। আচ্ছা, তাহলে তাহলে ইলিয়াসের, মোট কথা ইলিয়াসের তখন খুব বোলাও মানে ইলিয়াসের তখন খুব ভালো মানে খ্যাতি, নাম ডাক, ওই জন্যই ইলিয়াসের তখন খুব বোলাও বলতো। আর পাশাপাশি সকলে কি বলতো? ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, ওর তো কোনো কিছুরই অভাব নেই, তাই ওর মরারও দরকার নেই। মানে ইলিয়াসকে সবাই খুব ঈর্ষা করত, এটা বোঝা যাচ্ছে। ক্রমে ভালো ভালো লোকেদের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। সে যখনই আসুক, কুমিজ, চা, শরবত, মাংস সবসময় হাজির। অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয়, সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয়। অর্থাৎ ইলিয়াস অতিথিদের খুব সেবা করত। সুতরাং বলছে অতিথি আসলে একটা না দুটো ভেড়া মারা হতো, যদি অনেক বেশি হতো তাহলে ঘটকিও মারা হতো, মানে মেয়ে ঘোড়াও মারা হতো। তাহলে আমরা আজকে প্রথম খানিকটা পড়লাম এই গল্পে। আমরা ইলিয়াস বলে এক ব্যক্তির যে পরিস্থিতি, অর্থাৎ তার জীবন কাহিনীটা পড়ছি। প্রথমে আমরা দেখলাম তার খুব একটা কিছু অবস্থা ভালো ছিল না। তারপর কি দেখছি যে সে এবং তার স্ত্রী অক্লান্ত পরিশ্রমের ফলে তারা ধীরে ধীরে প্রচুর সম্পত্তি করলো, এবং সম্পত্তি করার পরেও ইলিয়াসের খুব নামডাক, এবং ইলিয়াসেরকে সবাই ঈর্ষা করত, এবং সবাই ইলিয়াসের বাড়িতে কোনো আত্মীয় স্বজন বা কেউ আসলে পরে ইলিয়াস তাদেরকে খুবই আদর যত্ন করে সে অতিথি সেবা করত। এইটুকু অবধি আমরা আজকে পড়লাম, কালকে এর নেক্সটটুকু পড়ব। আর ওই এরপর যখন আবার তোমাদের ওই আমাটির পেপু পড়াবো, তখন আবার আমাটির পেপু হয়ে গেলে পরে তার প্রশ্ন উত্তর লিখে পাঠিয়ে দেবো। তাহলে আজকে এইটুকুই থাকলো।